আইনের 2006-এর বিধিমালা 15-এর স্পষ্টভাবে উল্লেখ আছে কিভাবে অনুপস্থিতি শ্রমিকের মজুরি কর্তন করতে হয়। তো বাংলাদেশ শ্রম আইনের ধারা 126-এর 2 অনুযায়ী বিধিমালাতে 115 নম্বর বিধিতে উল্লেখ আছে যে শ্রমিকের কর্তব্যের অনুপস্থিত দিনগুলোর মজুরি কর্তন কিভাবে করতে হবে। তো এই বিষয়ে আসুন আমরা একটু আলোচনা করি। কর্তব্য অনুপস্থিত মানে একটি শ্রমিকের কারখানাতে সাপ্তাহিক ছুটি ব্যতীত বা অন্যান্য ছুটি ব্যতীত প্রতিটা দিনই তার হচ্ছে কর্মদিন। এই কর্মদিনে কারখানাতে কোনো শ্রমিক যদি অনুপস্থিত থাকে সেটাই তার হচ্ছে অনুপস্থিতির দিন। এখন অনুপস্থিতির দিনের মজুরি কর্তন কিভাবে করব? অনুপস্থিত দিনে মজুরি কর্তন করতে হলে শ্রমিকের মূল মজুরিকে এবং এই মূল মজুরির ভিতরে যদি অ্যাডহক বা অন্তর্বর্তী অন্য কোনো মজুরি থেকে থাকে তাহলে সেটা অন্তর্ভুক্ত হবে। এখন এই মূল মজুরিকে 30 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে একদিনের মজুরি বের করতে হবে। শ্রমিক যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই অর্থাৎ যে কোনো মাসেই যদি অ্যাবসেন্ট করে, এইখানে মাসের সম্পূর্ণ দিন গুলো হিসাব হবে না। অর্থাৎ 28 মাস আছে, 30 মাস আছে, 31 মাস আছে। 28, 30, 31 অথবা 29 যে মাসগুলো আছে এইগুলা ধরা যাবে না, ধরতে হবে 30 দিন। স্পেসিফিক মূল মজুরিকে 30 দিয়েই ভাগ করতে হবে। ভাগ করে একদিনের মজুরি বের করতে হবে। করার পরে যে কতদিন অনুপস্থিত ছিল সেই দিনগুলো দিয়ে গুণ করতে হবে। গুণ করলে যে হিসাবটা আসবে, যে পরিমাণটা আসবে, সেটাই তার ওই উপস্থিত দিনগুলোর মজুরির কর্তন। আমরা এবার বিধির সাথে একটু মিলিয়ে নেই। বিধিমালা 2015-এর 115 বিধি অনুযায়ী কর্তব্য অনুপস্থিতির জন্য মজুরি কর্তন। 1 ধারা 126-এর 2 অনুযায়ী কর্তব্যের অনুপস্থিতির জন্য মজুরি কর্তনের ক্ষেত্রে মজুরি বলতে শ্রমিকের মূল মজুরি ও মহার্ঘ ভাতা এবং অ্যাডহক বা অন্তর্বর্তী মজুরি যদি থাকে কে বুঝাইবে, এবং শ্রমিকের মাসিক মূল মজুরি বা মহার্ঘ ভাতা এবং অ্যাডহক বা অন্তর্বর্তী মজুরি যদি থাকে তাহাকে 30 দ্বারা ভাগ করিয়া দৈনিক মজুরির পরিমাণ নির্ধারণ করিতে হইবে এবং ইহা সংশ্লিষ্ট শ্রমিককে অবহিত করিতে হইবে। 2 আইন এবং প্রতিষ্ঠানের বিধিমালায় বর্ণিত ক্ষেত্র ব্যতীত কোনো অনুপস্থিতিতে মজুরি কর্তন করা যাইবে না। তো আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে। ধন্যবাদ।